ওকে, লাস্ট ক্লাসে সিভিল ডিসোবিডিয়েন্স পার্ট বি হয়েছিল, আজকে পার্ট সি দেখেন 355 নম্বর পেজ থেকে শুরু হয়েছে। 1 নম্বর কোশ্চেন হচ্ছে ক্রিটিক্যালি এক্সামিন থরোস কমেন্ট অন দ্য লেজিসলেটরস। ওকে, মানে আইনজীবীদের নিয়ে, উকিল টুকিল যারা আর কি, ওদের সম্পর্কে থরোর মতামতকে এটা আলোচনা করো। ওকে, তো এখানে বলছি কি, হেনরি ডেভিড থরো, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আমেরিকান ট্রান্সেন্ডেন্টালিস্ট রাইটার্স, ওয়াজ এ ফার্ম বিলিভার ইন ইন্ডিভিজুয়াল কনসায়েন্স অ্যান্ড মোরালিটি। মানে সে ব্যক্তি মানুষের আলাদা আলাদা যে বৈশিষ্ট্য, বিবেক টিবেক, কর্তব্য, এগুলোর প্রতি বেশি গুরুত্ব দিছে। His famous civil disobedience expresses his opposition to blind obedience to government। মানে এই প্রবন্ধে সে কি বলছে, সরকারকে অন্ধভাবে আসলে মানে অনুসরণ করা ঠিক না বা মান্য করা ঠিক না। যে থরো বিলিভ দ্যাট ট্রু জাস্টিস লাইস নট ইন দ্য লস অফ দ্য স্টেট বাট ইন দ্য কনসায়েন্স অফ দ্য ইন্ডিভিজুয়াল। কারণ সত্যিকার স্বাধীনতা আসলে আইন কানুন দ্বারা যতটা না প্রতিষ্ঠিত হয়, তার সাথে বেশি প্রতিষ্ঠিত হয় যদি হচ্ছে মানুষের মধ্যে বিবেক থাকে। তাইলে যে ইনিসেসে, হ্যাঁ, ইনিসেসে হি শার্পলি ক্রিটিসাইজেস দ্য লেজিসলেটর। এই ধরো আইন কানুন তৈরি করে ওদেরকে সে মানে যথেষ্ট সমালোচনা করছে এখানে, এবং বলছে কি যে দ্যাট সাপোর্টস ইনজাস্টিস। কারণ এই যে সমাজে যে অনেক অন্যায় বিচার হয়, এগুলোকে তারা সাপোর্ট করে। এই জন্য হি রাইটস দ্যাট গভর্নমেন্ট ইজ বেস্ট হুইচ গভর্নস লেস্ট। কারণ তার মতামত হচ্ছে যে সরকার সবচাইতে কম ইন্টারফেয়ার করে তাই হচ্ছে বেস্ট। ওকে, বা সেই সরকারই ভালো যারা সবচাইতে কম গভর্ন করে। থ্রু দিস স্টেটমেন্ট থরো রিবেলস ইজ ডিস্ট্রাস্ট অফ পলিটিশিয়ানস অ্যান্ড ল থিঙ্ক মেকার্স। মানে এখানে সে যারা আইন প্রণেতা বা যারা রাজনীতিবিদ, সে মূলত তাদেরকে সমালোচনা করছে বা তাদেরকে আসলে হেয় করছে। ওকে, বলছে যে হু অ্যাক্ট অ্যাজ মেরে সার্ভেন্টস অফ পাওয়ার নট অফ ট্রুথ অর জাস্টিস। কারণ তারা সত্যিকার অর্থে এই যে জাস্টিস বা ন্যায় বিচার এগুলোর জন্য কাজ করে না, তারা শুধু ক্ষমতার জন্য কাজ করে। এটা একটা ইন্ট্রোডাকশন। এরপর বলছে ক্রিটিসিজম অফ লেজিসলেটর। সে কেন লেজিসলেটরদের সমালোচনা করছে, যে থর ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য লেজিসলেটরস অফ হিজ টাইম বিকজ দে আর ইনডিফারেন্ট টু মোরাল প্রিন্সিপালস। কারণ যারা লেজিসলেটর ছিল তাদের মধ্যে তেমন কোনো নীতি নৈতিকতা ছিল না, সেগুলো প্রতি অনেক উদাসীন ছিল। দে পাস্ট লস দ্যাট সাপোর্টেড স্লেভারি অ্যান্ড আনজাস্ট ওয়ার। যে তারা এই যে দাসত্ব বা ভয়ঙ্কর যুদ্ধ, এই সমস্ত আইন কানুন, মানে হচ্ছে আইন কানুন বলতে এই সমস্ত যে জিনিসগুলো হয়েছে সেগুলো তারা সাপোর্ট করছে। যে পার্টিকুলারলি দ্য মেক্সিকান ওয়ার হুইচ হি কন্টেম্পড। মানে স্পেশালি এখানে সে একটা যুদ্ধের কথা উল্লেখ করছে যেটাকে সে মানে অনেক হেয় করছে আর কি, ওকে, বা সমালোচনা করছে। এবং সে কারণ হচ্ছে একটা দেশের সাথে যুদ্ধ করতে হবে, ওই দেশে যারা সাংসদ থাকে আর কি, সংসদের সাথে যে তাদের অনুমতি লাগে। বাট এই যে থর বলছে যে সেই সমস্ত সংসদ বা সাংসদ দেশে আসলে সাপোর্ট করে না। ওকে, সেই জন্য সেই সমস্ত লেজিসলেটর বা সাংসদ অথবা আইন প্রণেতাদের সমালোচনা করছে। এটা হচ্ছে সহজ কথা। জি কনসিডার সাস ল মেকার্স অ্যাজ মোরালি ব্লাইন্ড মেন। যে তারা আসলে কি অন্ধ জানো সত্যিকার অর্থে। জি সেজ ল নেভার মেড মেন এ হুইট মোর জাস্ট and by means of their respect for it even the well disposed and daily made agents of injustice. এরপর কি বলছে, অ্যাকর্ডিং টু থরো লেজিসলেটরস ক্রিয়েট লস টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য মেজরিটি অর দ্য পাওয়ারফুল ক্লাস রেদার দেন টু জাস্ট এনশিওর জাস্টিস ফর অল। মানে থরোর মতে যারা লেজিসলেটর আছে তাদের আসলে কাজ কি, যারা সংখ্যা গুরু ওদের পক্ষ নিয়ে কথা বলা আর কি, বা তাদের ইন্টারেস্টের জন্য কাজ করা। তারা আসলে এই জাস্টিসের পক্ষে কমই কথা বলে থাকে আর কি। ওকে, এই জন্য সে লেজিসলেটরদের সমালোচনা করছে। এগুলো ফার্স্ট একটা পয়েন্ট, যে সে আসলে লেজিসলেটরদের সম্পর্কে কি কি বলছে। ফার্স্টে দেখলাম সে সমালোচনা করছে। এরপর বলছে যে লেজিসলেটরস আর সার্ভেন্টস নট থিঙ্কার্স। কারণ যারা লেজিসলেটর তারা আসলে কি এমনিতে জাস্ট সার্ভেন্ট, মানে তারা রাষ্ট্রের জন্য বা লোকজনের স্বার্থের জন্য কাজ করে, বাট তারা কিন্তু চিন্তাবিদ মানে থিঙ্কার্স না। ওকে, যে থরো ভিউড লেজিসলেটরস অ্যাজ মেকানিক্যাল who simply follow orders instead of thinking for themselves। মানে তারা কি জাস্ট আইন মানে হচ্ছে অর্ডার ফলো করে থাকে, তারা চিন্তা বা বিবেক দিয়ে মানে ভাবে না আর কি। যে দে ডু নট অ্যাক্ট অন কনসিয়েন্স বাট অন পলিটিক্যাল কনভেনিয়েন্স। যে তারা কি করে, তারা কনসিয়েন্স দিয়ে ভাবে না আর কি। যে হি অবজার্ভ, যেমনটা সে এখানে অবজার্ভ করছে বা পর্যবেক্ষণ করছে কি, দ্য ম্যাস অফ মেন সার্ভস দ্য স্টেট দাস নট অ্যাজ মেন মেনলি বাট অ্যাজ মেশিনস উইথ দেয়ার
বডিস, মানে অধিকাংশ মানুষজন আসলে কি করে, তারা হচ্ছে মেশিনের মতো তাদের বডি দিয়ে তার রাষ্ট্রকে সার্ভ করে, বাট মন থেকে না। যে দিস ফিউ means that না this means that most lawmakers act like tools of authority not as moral human beings, তারা মানুষের মতো না। অধিকাংশ শাসকই কি, তাদের মধ্যে কোনো মানবীয় কোয়ালিটি থাকে না। ঠিক আছে, যেমন আপনারা রিসেন্ট একটা ঘটনা জানবেন কি, আহ, কি ফাইলস যেন একটা দেখলাম আর কি, আমেরিকা টামেরিকা এগুলো নিয়ে আর কি। ওকে, আচ্ছা যাই হোক, তোর উপর বলছে যে থরো অ্যাডমায়ার্ড দোজ ফিউ হু ডিয়ার টু ফলো দেয়ার কনসিয়াস রেদার দ্যান দ্য আনজাস্ট কমান্ডস অফ দ্য স্টেট, মানে থরো এখানে সে তাদেরকে প্রশংসা করছে, কিন্তু তারা খুব অল্প পরিমাণে, যারা আসলে সত্যিকার অর্থে কনসিয়াস বা বিবেক দিয়ে তাদের রাষ্ট্রকে সার্ভ করে থাকে। ওকে, এটা মানে সে বলছে যে অধিকাংশ লেজিসলেটর সার্ভেন্ট, মানে তাদেরকে যা বলা হয় তাই তারা করে, তারা আসলে সত্যিকার অর্থে থিঙ্কিং করে, চিন্তা ভাবনা করে রাষ্ট্র পরিচালনা করে না। এরপর হচ্ছে কি ল্যাক অফ মোরাল কারেজ, যে তাদের মধ্যে অনেক সময় নীতি নৈতিকতার অভাব থাকে। যে ধরো বিলিভ দ্যাট লেজিসলেটরস ল্যাক মোরাল কারেজ টু স্ট্যান্ড আপ ফর হোয়াট ইজ রাইট, মানে সত্যিটার পেছনে তারা খুব আসলে কমই দাঁড়ায়। ওকে, যে দে ফিয়ার লজিং দেয়ার পজিশন, স্যালারি অর রেপুটেশন, কারণ সত্যের পেছনে অনেক সময় দাঁড়ালে সংখ্যালঘু হলে কি হয়, সম্মান টম্মান সব হারিয়ে ফেলে। তাই অ্যাজ এ রেজাল্ট দে কম্প্রোমাইজড উইথ এভিল, এই জন্য তারা কি করে, শয়তানের সাথে মানে কাজ করে আর কি, মানে তারা হচ্ছে খারাপ কাজে লিপ্ত হয়, তাই বলা হয়েছে। যে রিমার্কস দে হেজিটেট অ্যান্ড দে রিগ্রেট অ্যান্ড সামটাইমস দে পিটিশন বাট দে ডু নাথিং ইন আর্নেস্ট অ্যান্ড উইথ ইফেক্ট, মানে সত্যিকার তারা আসলে কোনো কিছু মানে করতে চায় না বা করেন, তার মধ্যে কোনো আগ্রহ থাকে না। Okay? যে অ্যাকর্ডিং টু থরো লেজিসলেটরস মাস্ট নট অনলি মেক লস বাট অলসো এনশিওর দ্যাট দিস লস আর মোরালিটি, তাদের কাজ শুধুমাত্র আইন তৈরি করে না, বরঞ্চ আইনের বাস্তবায়ন করে, বাট তারা সেটা কিন্তু মানে কদাচিৎ করে তারা। যে এ ট্রু লেজিসলেটর ইন হিজ অপিনিয়ন মাস্ট বি রিফর্মার হু ভ্যালুস জাস্টিস অফ পপুলারিটি, কারণ একজন সত্যিকার অর্থে যে লেজিসলেটর বা আইন প্রণেতা, তার কাজ কি, সে একজন সংস্কারকের মতো হবে আর কি। ওকে, এবং তার কাজ হবে জনপ্রিয়তার চাইতে বরঞ্চ ন্যায় বিচারকে বেশি গুরুত্ব বা প্রাধান্য দেওয়া, মানে এই যে যারা লেজিসলেটর, এদের মধ্যে কি থাকে না, মোরাল কারেজ থাকে না আর কি, এগুলোর অভাব আছে। এরপর হচ্ছে কি থরস আইডিয়াল লেজিসলেটর, থর বলছে, মানে এতক্ষণ আমরা দেখলাম লেজিসলেটরদের সম্পর্কে থর আসলে কি কি বলছে, মানে সে কেন ওদেরকে সমালোচনা করছে, কারণ হচ্ছে যে তারা অধিকাংশ ক্ষেত্রে সার্ভেন্ট, থিঙ্কার না, এছাড়া তাদের মধ্যে মোরালের অভাব আছে। এরপর বলছে এখন লেজিসলেটরে কেমন হওয়া প্রয়োজন, যে থরস আইডিয়াল লেজিসলেটর ইজ ওয়ান হু লিসেন্স টু হিজ কনসায়েন্স অ্যান্ড অ্যাক্টস ইন হারমোনি উইথ ট্রুথ অ্যান্ড মোরালিটি, মানে সে নীতি নৈতিকতা বিবেক এগুলোর কম্বিনেশন হয় সে আর কি। যে হি বিলিভ দ্যাট ইন্ডিভিজুয়াল কনসায়েন্স ইজ সুপেরিয়র টু এনি হিউম্যান ল, কারণ একজন মানুষের কাছে বিবেকই হচ্ছে যে কোনো আইনের চাইতে ঊর্ধ্বে। হি সেইজ ক্যান দেয়ার নট বি এ গভর্নমেন্ট ইন হুইচ মেজরিটিস ডু নট ভার্চুয়ালি ডিসাইড রাইট আর রং বাট কনসায়েন্স, মানে এমনকি কোনো সরকার হইতে পারে যারা আসলে এরকম যে মেজরিটির উপর গুরুত্ব না দিয়ে বরঞ্চ কনসায়েন্সের উপর গুরুত্ব দিয়ে রাইট রং জাস্টিস বা জাস্টিফাই করে। যে দিস রিটোরিক্যাল কোয়েশ্চেন শোস ইজ বিলিভ দ্যাট মোরাল ট্রুথ শুড গাইড লেজিসলেশন, তার মানে এখান থেকে বুঝতে পারি যে সে বলছে সত্যিকারের লেজিসলেশনের মধ্যে কি থাকবে, মোরাল ট্রুথ থাকবে, সে মোরাল ট্রুথ দ্বারা গাইডেড হবে, নট দ্য অপিনিয়ন অফ দ্য মেজরিটি, যে সে অধিকাংশদের বা সংখ্যাগরিষ্ঠদের মতামত দ্বারা প্রভাবিত হবে না, বরঞ্চ সংখ্যালঘু যদি সত্যের কথা থাকে সে এটিকে সাপোর্ট করবে। যে ফর হিম এ জাস্ট গভর্নমেন্ট ডিপেন্ডস অন জাস্ট ইন্ডিভিজুয়ালস। এরপর কি রেলেভেন্স টু থরস ভিউ, থরসা বলছে এটা কি আসলে প্রাসঙ্গিক কিনা, যে থরস কমেন্ট অন লেজিসলেটরস রিমেইনস রিলেভেন্ট ইভেন টুডে, সে যা বলছে এগুলো এখনো পর্যন্ত প্রাসঙ্গিক। যে মেনি পলিটিশিয়ানস স্টিল ইউজ পাওয়ার ফর সেলফিশ পারপাসেস অ্যান্ড ইগনোর মোরাল ভ্যালুজ, অধিকাংশ রাজনীতিবিদ আছে তারা কি করে, স্বার্থ হাসিলের জন্য তারা মানে হচ্ছে ক্ষমতা ইউজ করে আর কি। যে থরস আইডিয়াস রিমেইনড আস দ্যাট লস উইদাউট জাস্টিস আর মিনিংলেস, যে আইন কানুন যদি হচ্ছে জাস্টিস ছাড়া হয় তাহলে সেটা কি মিনিংলেস সম্পূর্ণ। হিজ ফিলসফি ইন্সপায়ার্ড গ্রেট রিফর্মার্স লাইক মহাত্মা গান্ধী অ্যান্ড মার্টিন লুথার কিং জুনিয়র, এবং তার মানে ধ্যান ধারণা দ্বারা এদের মতো ব্যক্তিবর্গরা ইনফ্লুয়েসড হয়েছে রাজনীতিতে। হু ইউজড সিভিল ডিসোবিডিয়েন্স টু ফাইট আনজাস্ট লস পিসফুলি, কারণ এরাও দেখবেন মহাত্মা গান্ধী মার্টিন লুথার কিং জুনিয়র কি করছে, অহিংসা, মানে হচ্ছে তারা সহিংস কোনো আন্দোলন করে, তারা অহিংস আন্দোলন করছে। ওটা আজান দিছে, আজানটা শেষ হোক।
Okay, proceed in conclusion, সবশেষে কি থরস criticism of legislators in civil disobedience reflects his deep belief in moral integrity over political authority। মানে আসলে সে এখানে লেজিসলেটরদের সম্পর্কে তার যে সমালোচনা, এটা আসলে কি সে বোঝাতে চাইছে যে যারা রাজা সরি যারা হচ্ছে এরকম যে লেজিসলেটর হবে তারা পলিটিক্যাল অথরিটির চাইতে বরঞ্চ মোরাল ইন্টিগ্রিটিকে বেশি গুরুত্ব দিবে। ওকে, যারা দেয়নি সে তাদেরকে সমালোচনা করছে। যে কন্ডেমস ল মেকার্স হু ওবে দ্য স্টেট ব্লাইন্ডলি অ্যান্ড প্রেইজেস দোজ হু ওবে দেয়ার কনসায়েন্স ব্রেভলি। যে সে তাদের সমালোচনা করছে যারা আসলে আইনকে অন্ধভাবে অনুসরণ করে। ওকে, বাট যারা কিনা বিবেক দিয়ে ভাবে তাদেরকে সে সাহসী বলছে বা অ্যাডমায়ার করছে। যে থরটিসিস দ্যাট এ গুড লেজিসলেটর মাস্ট বি মোর দ্যান কি পলিটিক্যাল ফিগার, যে সে কি একজন রাজনীতিবিদের চাইতে আর বরঞ্চ বড় কিছু হবে। হি মাস্ট বি এ মোরাল গাইড অ্যাজ হি স্ট্রংলি ডিক্লেয়ার, যেমন সে মানে এরকম ঘোষণায় দিয়েছে। ইট ইজ নট ডিজায়ারেবল টু কাল্টিভেট এ রেসপেক্ট ফর দ্য ল সো মাচ অ্যাজ ফর দ্য রাইট। দাস থরস ওয়ার্ডস রিমেইন এ টাইমলেস রিমাইন্ডার দ্যাট ট্রু জাস্টিস বিগিনস উইথ কারেজ অফ ওয়ান্স কনসার্ন। মানে শেষ কি বলছে, সত্যিকারের ন্যায় বিচার শুধুমাত্র মানুষের বিবেক দ্বারাই পরিচালিত বা হচ্ছে জাস্টিফাই করা সম্ভব। ওকে, এই জন্য সে যাদের বিবেক আছে সে সেই সমস্ত লেজিসলেটরদের অ্যাডমায়ার করছে, যাদের নাই সে তাদেরকে সমালোচনা করছে। এই হচ্ছে তার এবং তার হচ্ছে আইডিয়াল লেজিসলেটর সম্পর্কে মতামত কি সেটাও কিন্তু এখানে শেয়ার করা হয়েছে। এই হচ্ছে ধরো লেজিসলেটরদের সম্পর্কে সে তার যে ধ্যান ধারণা বা সে কিভাবে তাদেরকে ট্রিট করছে। এরপর 2 নম্বরটা দেখেন। 2 নম্বরটা হচ্ছে ইভালুয়েট থরস এসে সিভিল ডিসোবিডিয়েন্স ইন রেসপেক্ট ইন ইটস থিম অ্যান্ড স্টাইল। অথবা কি রাইট এ নোট অন থরস প্রোজ স্টাইল উইথ রেফারেন্স টু এসে সিভিল, মানে স্টাইল বলুক বা হচ্ছে থিম টিম বলুক যেভাবে বলুক এরকম ভাবে সাজানো সেটা লিখলে হয়ে যাবে আর কি। ওকে, কারণ হচ্ছে আপনি যখন থিম টিম ডিসক্রাইব করবেন ওখানে কিন্তু কিভাবে সে থিমটাকে উপস্থাপন করছে স্টাইলটাও চলে আসবে। ওকে, তো দেখেন এখানে অথবা প্রোজ স্টাইল যেভাবে বলুক বলছে থিম মিনস দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য টপিক। আচ্ছা, যদি হচ্ছে জাস্ট প্রোজ স্টাইল আসে, মানে যদি থিম আসে তাহলে এটা লিখলে হচ্ছে, আর যদি প্রোজ স্টাইল আছে তাহলে ফার্স্ট টুক ইন্ট্রোডাকশন দিয়ে লিখেন। যেমন হচ্ছে এটা সেই হেনরি ডেভিড থরের লেখা একটা এসে, এবং হচ্ছে এটা এত সালে পাবলিশ করা হয়েছিল, এটা এই বইয়ের অংশ, এরকম মানে কি একটু ইন্ট্রোডাক্টরি দিয়ে দেড় শুরু করি। ওকে, তাহলে আর একটু ভালো হবে, মানে গোছানো হবে। আচ্ছা, বলছে যে হয়ারাস স্টাইলিশ দ্বারা অবশ্য এখানে নিচে মানে ওগুলা লিখে হতে আছে, আপনারা চাইলে হচ্ছে যদি মানে সরাসরি থিম চাই তাই এভাবে লিখবেন, আর যদি বলে ফরোজ স্টাইল তাহলে থিমটাকে মানে পরে লিখে আগে হচ্ছে ওরকম যে এই এসেটা কে লিখছে কেন লিখছে ওই ইনফরমেশনগুলো আনতে পারেন সামনে, যেগুলো নিচে দেওয়া আছে। যে হরাস স্টাইল ইজ দ্য রাইটার্স ওয়ে অফ সেইং থিংস, যে ইট ইনক্লুডস দ্য অ্যারেঞ্জমেন্ট অফ থটস, মানে থিম বলতে পারবো যে মেন আইডিয়া স্টাইলকে যেভাবে লেখক উপস্থাপন করে সেটাকে, যে যেমন সেখানে থট থাকে, মানে থটের অ্যারেঞ্জমেন্ট থাকে, এক্সপ্রেশন থাকে, সিলেক্টিভিটি, সিনট্যাক্স, ইমেজারি, ভ্যারিয়াস রেটরিক্যাল ডিভাইস, ইটিসি যা আছে আর কি। যে হেনরি ডেভিড থরোর সিভিল ডিসোবিডিয়েন্স ইজ অ্যান এসে হুইচ ওয়াজ পাবলিশড ইন 1849। দ্য অল্টারনেটিভ টাইটেল অফ দিস ইজ অন দ্য ডিউটি অফ সিভিল ডিসোবিডিয়েন্স। এটা হচ্ছে এই এসেটা মানে সিভিল ডিসোবিডিয়েন্স অল্টারনেটিভ বা অন্য আরেকটা টাইটেল আর কি। So the essay describes foundational ideas of the concept of civil disobedience। এখানে সে অহিংস আন্দোলনের কথা উল্লেখ করেছে বা সুশীল সমাজের যে মানে সুশীলভাবে অমান্য করা সেটার কথা উল্লেখ করছে। ইনক্লুডিং নন ভায়োলেন্স, মানে যে অহিংস আন্দোলন, অ্যান্ড দ্য রাইট অফ ইন্ডিভিজুয়ালস টু অ্যাক্ট অর প্রোটেস্ট টু ইনজাস্টিস, অথবা এই যে মানুষ আলাদা আলাদাভাবে কি করে প্রোটেস্ট বা প্রতিবাদ জানায় অবিচার এগেইনস্টে, সেই সমস্ত কথাবার্তা উল্লেখ করছে এখানে। So Thoreau writes the essay having spent one night in jail in July of 1846। সে এত সালে এক রাতে জেলে ছিল, যেটার উপর ভিত্তি করে সে মূলত এটা লিখছে। For refusal to pay his poll tax in protest against slavery on the Mexican era। এই পোল ট্যাক্স না দেওয়ার জন্য তাকে হচ্ছে কারাগারে নেওয়া হয়েছিল, কারণ সেই যে দাসত্ব বা মেক্সিকানকে সাপোর্ট করে নাই। এরপরে তার একটা প্রজেস্টালের কথা বলা হয়েছে কি ডিরেক্ট অ্যান্ড ভিগোরিয়াস স্টেটমেন্ট, যে থরো ওয়াজ এ ম্যান অফ ট্রুথ, হি গিভ সিনসিয়ার এক্সপ্রেশন টু দ্য থটস অ্যান্ড ফিলিংস ইন হিজ এসে সিভিল ডিসোবিডিয়েন্স। মানে সে কি সত্যিকার কথা বলছে আর কি। ওকে, যে সে তার থট বা ফিলিংস গুলোকে একেবারে গভীরভাবে এক্সপ্রেস করছে। হিজ এসে ইজ দ্য আউটকাম অফ হিজ অ্যাবসলিউট কনভিকশন, সো দ্য স্টাইল দ্যাট হি ওয়াজ
হ্যাজ এমপ্লয়েড ইন ইস ফ্রেশ অরিজিনাল ভেরিস, আমরা কি বলতে পারি, সে আসলে একেবারে মানুষ যেন কনভিন্সড হয়, তার লেখা বুঝে, এই জন্য সে ফ্রেশ বা অরিজিনাল বা ভিগোরিয়াস মানে প্রাণবন্ত ওয়েতে লিখছে সেটা। দ্য স্টাইল হ্যাজ সিম্পলিসিটি অ্যান্ড পিউরিটি, এবং সেগুলো খুব সহজ সরল বা স্বাভাবিক আর কি, মানে এগুলা ঘাজাঘুরি কথাবার্তা যাকে বলে আর কি, ওকে, মানে সহজ না হলেও সহজ বলতে হবে তাই। এবার বলছে যে অ্যাট দ্য প্রপার কি মোমেন্টস ইট ইজ ক্যাপেবল অফ সোয়ারিং বিউটি, তবে মানে যেখানে প্রয়োজন যেন সেখানে সৌন্দর্য ছড়ায়, মানে বলছে সেখানে যেন ব্যাখ্যা আছে বা জ্ঞানমূলক কথাবার্তা আছে তাই। যে সাস ইজ দ্য 12th প্যারাগ্রাফ অফ হিস, যেমন এই এর 12 নম্বর প্যারাগ্রাফে আছে, ইভেন হোয়েন হি ইজ led into outrageous paradox and overstatement he controls it as the 14th paragraph, মানে এখানে সে অতিরঞ্জিত কথাবার্তা বলছে বাট কিন্তু সেটা অনেক কন্ট্রোলড, যে আই এম অ্যাজ ডিজায়ারাস অফ বিং এ গুড নেইবার অ্যাজ আই এম অফ বিং এ ব্যাড সাবজেক্ট, ওকে, মানে একটা প্যারাডক্সিক্যাল কথা, কি প্যারাডক্সিক্যাল মানে পরস্পর বিরোধী, এমন একটা কথা যেটা আপাত দৃষ্টিতে উল্টো মনে হলো সত্যিকার অর্থে সেইটাই ঠিক, ওকে। আচ্ছা, তার মানে তার প্রোজের একটা স্টাইল বা কোয়ালিটি কি, যে সে ডিরেক্ট এবং ভিগোরিয়াস কথাবার্তা বলছে, ওকে। এরপর আছে কি কনডেনসেশন, মানে ঘনীভূত, মানে এমন কথা বলছে যেটা একেবারে আটসাট কিন্তু ব্যাখ্যা করলে অনেক বড় করে লেখা যায়, এটাকে বলে কনডেনসেশন। এটা ফ্রান্সিস বেকন রেসেতেও ছিল, যে থরস স্টাইল হ্যাজ কনসাইন্স ফোর্স অ্যান্ড কন সরি কনসাইজ ফোর্স, কনসাইজ মানে হচ্ছে সংক্ষিপ্ত, অ্যান্ড দে হ্যাভ এপিগ্রামাটিক ফোর্স, হিজ সেন্টেন্সেস আর স্টার্স অ্যান্ড পিথি, মানে তার বাক্যগুলো খুব ছোট ছোট, অ্যান্ড এ গ্রেট ডিল অফ মিনিং ইজ প্যাকড ইন্টু এ সেন্টেন্স, এবং একটা সেন্টেন্সের অনেক মিনিং থাকে। He said that we should be men first and subject afterwards, মানে শুরুতে আমরা মানুষ হব, এরপর আমরা নাগরিক বা সাবজেক্ট হব। Another fine example is, আর একটু ধরুন আছে কি, যে অ্যাবসলিউটলি স্পিকিং দ্য মোর মানি দ্য লেস ভার্স, মানে যার বেশি টাকা তার কম পুণ্য আছে আর কি, মানে সে ভালো কাজ কম করে তাই। ফর মানি কামস বিটুইন এ ম্যান অ্যান্ড ইস অবজেক্ট, কারণ এই যে যে হচ্ছে মনুষ্যত্ববোধ আর হচ্ছে যে দায়িত্ববোধ, এগুলোর মধ্যে তখন মানি চলে আসে, অ্যান্ড অবটেন্স দেম ফর হিম অ্যান্ড ইট ওয়াজ সার্টেনলি নো গ্রেট ভার্সে টু অবটেন, সুতরাং এগুলো অবটেন করাই ভালো, মানে ভালো কিছু নয় আসলে। দিস স্টেটমেন্টস আর লোডেড উইথ মিনিং বিহাইন্ড ইটস অ্যাপারেন্ট স্কোপ, তার মানে এগুলো কি ভাবার্থ আছে বাহ্যিক অর্থের বাইরেও। এরপরে কি আছে এন্টিথেটিক্যাল হচ্ছে প্রেজেন্টেশন, মানে সে আমরা উল্লেখ করছি যেন উল্টো মনে হয়, বাট আপাত দৃষ্টি উল্টো মনে হয় সেটা আসলে সঠিক। Sentences are very often balanced and carry negating meaning as if on scales, মানে কি একেবারে সুন্দর সুন্দর অর্থ থাকে আর কি, ওকে, মানে মনে হয় যেন এটা উল্টো বা নেগেটিভ, বাট আসলে এটা সত্যি, মানে হচ্ছে যদি আমরা আরো গভীরভাবে ব্যাখ্যা করি বা পরিমাপ করি মনে হয় যেন এটা সত্যি, এটা উল্টো না। The such sentences remind us of Bacon's prose. Indeed, like Bacon's thorough style is vigorously aphoristic, and like Bacon's sentences, they have been quoted for decades. মানে এগুলো অনেক দারুণ, ফ্রান্সিস বেকনের মতো, যেমন ফ্রান্সিসের মানে এসেগুলা বা এসে লাইনগুলা একেবারে শতাব্দীর ধরে এখনো কোটেড আছে আর কি, ওকে, মানে হচ্ছে একটা ছন্দের মতো, তো ওনার এসেগুলো এরকমটা যে দে আর প্রেগন্যান্ট উইথ মিনিং, অনেকগুলো মিনিং থাকে আর কি, প্রোফাউন্ডলি সাজেস্টিভ অ্যান্ড ভিভিডলি পিকচারেস্ক অ্যান্ড লজিক্যাল। এক্সাম্পলস অফ সাচ ব্যালেন্সড এন্ড অ্যান্টিথেটিক্যাল সেন্টেন্সেস আর স্ক্যাটার্ড থ্রুআউট, মানে এরকম সেন্টেন্স অনেক আছে, পুরো এসে জুড়ে স্ক্যাটার বা ছড়ানো ছিটানো আছে, যে দ্য ম্যাস অফ মেন সার্ভ দ্য স্টেট দাস নট অ্যাজ ম্যান মেইনলি বাট অ্যাজ মেশিন, অধিকাংশ মানুষ রাষ্ট্রকে কি আসলে মেশিনের মতো সার্ভ করে, মানুষের মতো না। এটা হচ্ছে কি সে ফিগারস অফ স্পিচ ইউজ করছে। এলিউশন অলসো ওভারফ্লোস ইন দিস, এলিউশন আছে মানে বিভিন্ন রেফারেন্স। অ্যাজ এ রাইটার থরো বিলংস টু গ্রেট স্ট্রিম অফ আমেরিকান ট্র্যাডিশন, যে সে আমেরিকার ঐতিহ্য ধরে রাখছে, দ্য ট্র্যাডিশন অন দ্য মিথ দেয়ার আর নিমারাস এলিউশন এন্ড রেফারেন্সেস টু ভারিড ওয়ার্কস, মানে বিভিন্ন সোর্স থেকে সে অনেক উদাহরণ ইউজ করছে। হুম, এরপর বলছে যে ইন সিভিল ডিসোবিডিয়েন্স উই হ্যাভ রেফারেন্স ফ্রম শেক্সপিয়ার্স হ্যামলেট, when the says a wise man will only be useful as a man and will not submit to the clay, stop a hole to keep the mind. Metaphors and personification are also gallored through এছাড়া ইসাকে অনেক মেটাফর বা হচ্ছে পার্সনিফিকেশন ইউজ করছে। আফটার দ্য ফার্স্ট ব্লাস অফ সিন কামস ইটস ইনডিফারেন্স, মানে যদি আমরা ফার্স্ট টাইম করি ওইটার প্রতি আমাদের একটা উদাসীনতা চলে আসে আর কি, ওকে। এবার কি বলছে যে আর কি আছে রিদমিক এক্সেলেন্স, মানে সে গদ্য লিখছে অনেকটা কবিতার মতো করে, মানে রিদিম আছে এখানে। দ্য রিদিম অফ হিস প্রোজ ইজ রিমার্কেবল, থরো এক্সপ্লোরস এমপ্লয়স পাঞ্চ, পান বলতে বোঝায় ডাবল মিনিং, আপনারা এটা
fourth year পড়ছেন ইম্পর্টেন্ট বা আর্নেস্ট একটা কোশ্চেন ছিল ওকে এরপর কি ইন্টারনাল রাইমস এন্ড আদার ট্রিক্স alliteration is used in a subtle way to produce a musical quality যে এখানে অনেক পরিমাণে alliteration ইউজ করা হয়েছে alliteration কি রিপিটেশন অফ কনসোনেন্টস যাকে বলে যে দেয়ার ইজ পান ইন দ্য ভেরি টাইটেল অফ দ্য এসে যে টাইটেলের মধ্যে একটা পান আছে মানে ডাবল মিনিং আছে ইট ইমপ্লাইজ ডিসোবিডিয়েন্স অফ সিভিল অথরিটি অ্যান্ড অলসো সিভিল অর এ কোর্টিয়াস ডিসোবিডিয়েন্স মানে এই যে টাইটেলের পানটা কোথায় যেখানে সভ্য সমাজ কিভাবে আসলে ডিজবি করবে অথবা হচ্ছে সেই মানে হচ্ছে কিভাবে ডিজবি করা যায় কার্টিয়াস ওয়েতে সেই মানে এখানে একাধিক মিনিং ওটাকে রূপান্তরিত করা যায় এটাকে বলা হয় পান মানে সাহিত্য ওটাকে বলা হয় পান বা এই ফিগার্স অফ স্পিচটাকে তো এখানে এটা আছে একটা টাইটেলে সো দ্য দিস ইন দ্য ইন্ট্রিকেট ফ্রেজিংস অ্যান্ড রিদিমস ফলো উইথ পিওর অ্যান্ড স্পিরিচুয়াল বিউটি অফ ইটস সং মানে মনে হয় যেন এগুলো একটা গানে একেবারে গানের টানের মতো তাই বলছে যে পিউরার স্ট্রঙ্গার রিচার অ্যান্ড ক্লোজার টু এ জেনুইন লাইফ রিদিম ইন কনক্লুশন আমরা কি বলতে পারি থর ইজ এন্ডোর্ড উইথ এ ডিরেক্ট অ্যান্ড স্পিডি রিভার্সাল ইন আর্গুমেন্ট মানে সে যেন তার বক্তব্যগুলো কিভাবে দিয়েছে একেবারে স্পিডি ওকে ডিরেক্টলি রিভার্সাল দিস প্রোজ ইজ রিদিমিক অ্যান্ড ফুল অফ টেক্সচার দ্যাট আর এবল টু রিপ্রোডিউস লাইফ ইটসেলফ এন্ডেসে তার এসেগুলো কেমন একেবারে বাগড়ম্বরপূর্ণ হিস ইউনিক স্টাইল ইজ এনরিচড উইথ আইরনি হিউমার অ্যান্ড উইট সো ইজ সো হি ইজ পপুলার তার এসেগুলোর মধ্যে এই বৈশিষ্ট্যগুলি আছে যার ফলে সে এতটা জনপ্রিয়তা লাভ করতে পারছে ওকে তো এই হচ্ছে থরোর যে প্রোজ স্টাইল অথবা তার থিম বা স্টাইলটা কিভাবে অ্যাপ্লাই করছে এই সেটা লিখতে গিয়ে এরপর 3 নম্বরটা দেখেন how does Thoreau deal with the relation between the government and the individual in its essay সিভিল ডিসোবিডিয়েন্স মানে গভর্নমেন্ট এবং এই যে ইন্ডিভিজুয়াল মানে আলাদা আলাদা আমি আপনি আমাদের মতো স্বতন্ত্র ব্যক্তি এই দুটোর মধ্যে কোন সম্পর্ক আসলে সে দেখাইছে সেটা আলোচনা করেন ওকে বা দুইটার মধ্যে কম্পেয়ার কন্ট্রাস্ট করে এভাবে আসতে পারে কিন্তু কোশ্চেনটা দেখে আমরা দেখি মানে সরকার আর জনগণের মধ্যে যে আলোচনা তাই এখানে বলা হয়েছে যে হেনরি ডেভিড থরো দ্য গ্রেট আমেরিকান কি অ্যাসিস্ট অ্যান্ড ট্রান্সেন্ডেন্টালিস্ট ফিলসফার রোড সিভিল ডিসোবিডিয়েন্স ইন 1849 অ্যাজ এ প্রোটেস্ট এগেনস্ট স্লেভারি কি দাস প্রথার এগেনস্টে প্রতিবাদ জানানো দেন মেক্সিকান আইন দ্য এসে ইজ এ বোল্ড স্টেটমেন্ট অন ইজ সুপ্রিমেসি অফ ইন্ডিভিজুয়াল কনসায়েন্স ওভার দ্য অথরিটি অফ গভর্নমেন্ট মানে সে এখানে সরকারের যে হচ্ছে আলাপ আলোচনা বা মানে কার্যক্রম অবৈধ সেগুলোকে মানতে চায়নি সেইটা কিন্তু সে একটা বোল্ড স্টেটমেন্ট দিয়েছে এখানে So has a thorough belief that a just man should never surrender to his moral sense to the state সে কি বলছে সত্যিকার মানুষ কখনো নিজেকে স্যারেন্ডার করে না মানে এক কথায় সে নিজেকে এখানে বিকিয়ে দেয় না আর কি তাই he begins thus with his famous declaration সে মানে এটা বলে তার এটা শুরু করছে through this Thoreau expresses his belief that the government often interferes with ইন্ডিভিজুয়াল ফ্রিডম অ্যান্ড মোর আর রেসপন্সিবিলিটি সে কি বলতে সরকার প্রায় কি করে মানে সরকারি লোকজন সাধারণ মানুষের জনজীবনে হস্তক্ষেপ করে He says he explores the complex relationship between the government of the individual, arguing that when laws are unjust, people must resist them through peaceful disobedience. মানে এখানে সে উল্লেখ করে যে যখন আইন কানুন আসলে মানে শেষ হয়ে যায় তখনই লোকজন এরকম পিসফুল ডিসোবিডিয়েন্স করতে পারে বা এভাবে সে তারা রেসিস্ট করে মানে প্রতিবাদ জানায় এরপরে বলছে দ্য রোল অফ গভর্নমেন্ট আসলে সরকার কে তার ভূমিকা কি যে থর ডাজ নট কমপ্লিটলি রিজেক্ট গভর্নমেন্ট সে কিন্তু সরকারকে পুরো ফেলে দেয়নি রেদার হি ক্রিটিসাইজেস ইটস কারাপশন ইন এফিসিয়েন্সি বলছে সরকার অদক্ষতা বা দুর্নীতি সেটাকে সমালোচনা করছে ইন সিভিল ডিসোবিডিয়েন্স হি অবজার্ভস দ্যাট দ্য স্টেট ইজ অফেন অ্যান অবস্টাকল টু দ্য মোরাল প্রোগ্রেস অফ সোসাইটি সে কি বলছে এই যে যে হচ্ছে সরকারি যে মানে দুর্নীতি মুর্নীতি এগুলো আসলে কি এগুলো হচ্ছে একটা রাষ্ট্রের বা সমাজের উন্নতির ক্ষেত্রে অবস্টাকল বা বাধা হিসেবে কাজ করে যে গভর্নমেন্ট ইজ অ্যাট বেস্ট বাট অ্যান এক্সপেরিমেন্ট মানে গভর্নমেন্ট ভালো কিন্তু তারা কি এক্সপেরিমেন্ট করে মানে হচ্ছে যে তারা প্রতিবন্ধকতা তৈরি করে যে বাট মোস্ট গভর্নমেন্ট আর ইউজুয়ালি অ্যান্ড অল গভর্নমেন্টস আর সামটাইমস ইনএক্সপেরিয়েন্ট যে ফর থরো দ্য গভর্নমেন্ট ইজ এ মেকানিক্যাল ইনস্টিটিউশন সরকার কি মানে একটা ইনস্টিটিউশনের মতো আর কি মানে কৃত্রিম একটা যন্ত্রের মতো দ্যাট ল্যাক্স কনসায়েন্স অ্যান্ড মোরাল যার মধ্যে আসলে নীতি নৈতিকতার বালাই নাই ইট ডিপেন্ডস অন ফোর্স রেদার দ্যান জাস্টিস তারা কি শক্তি দিয়ে কাজ করে জাস্টিস দিয়ে না অ্যান্ড দেয়ার ফর ইট অফেন টার্নস অনেস্ট ইন্ডিভিজুয়ালস ইন্টু ইনস্ট্রুমেন্টস অফ ইনজাস্টিস এবং যার ফলে প্রায় কি করে তারা সাধারণ অনেক মানুষজন থেকে তাদের ভোগ্য পণ্যে রূপান্তরিত করে ওকে মানে অবিচারের ইনস্ট্রুমেন্টে রূপান্তরিত করে তাই এরপর বলছি ইন্ডিভিজুয়াল কনসায়েন্স ভার্সেস স্টেট অথরিটি
So the central idea of his essay is that the individual conscience is higher than the authority of the state. সে কি বলছে এই সরকারের চাইতে বরঞ্চ মানুষের বিবেক মানে আমরা আলাদা আলাদা হবে আর অনেক বেশি পাওয়ারফুল বা শক্তিশালী যে থরো ইনসিস্ট দ্যাট এভরি পারসন হ্যাজ এ মোরাল ডিউটি টু ডিস্টিংগুইশ বিটুইন রাইট অ্যান্ড রং মানে আমাদের কি রাইট বা রং খোঁজার বা মানে হচ্ছে এগুলা আইডেন্টিফাই করার আছে আর কি কি বলে যে এবিলিটি আছে আর কি বা আমাদের নৈতিক দায়িত্ব ইভেন ইফ ইট মিনস ডিসোবিং দ্য ল মানে যদিও এটা আইন অমান্য করা বাট তাও আসলে সেটা যৌক্তিক যে হি পাওয়ারফুলি declares যে the only obligation which I have a right to assume is to do at any time what I think right মানে আমি যেটা মনে করবো সেটাই আমি করবো ওকে তাই যে দিস মিনস দ্যাট an individual should never act against the conscience মানে আমরা কখনোই বিবেক বহির্ভূত কোনো কাজ করবো না টু বি অ্যান আনজাস্ট গভর্নমেন্ট সরকারকে আসলে মান্য করতে গিয়া যে থরস মোরাল ফিলসফি ইজ ডিপলি ইনফ্লুয়েন্সড বাই ট্রান্সেন্ডেন্টালিস্ট বিলিভ ইন দ্য ডিভাইন স্পিরিট উইদিন এভরি ইন্ডিভিজুয়াল মানে সে আসলে প্রত্যেক মানুষের মধ্যে যেই যে একটা ডিভাইন স্পিরিট আছে মানে এক কথায় সত্যের যে একটা কি বলে ওটাকে যে ধারণা যে এটা ভালো এটা খারাপ ভালোকে ফলো করবো খারাপকে উপেক্ষা করবো এটাকে সে খুবই গুরুত্ব দিছে আর কি বা এটাতে সে ইনফ্লুয়েসড হয়েছে যে অ্যাকর্ডিং টু হিম কনসিয়েন্স ইজ দ্য ভয়েস অফ দ্য ডিভাইন স্পিরিট যে সেই ডিভাইন স্পিরিট বা বলতে এখানে গডকে উল্লেখ করতে পারেন আপনি যে গডের কথা হচ্ছে কি আমাদের বিবেক যে হুইচ মাস্ট নেভার বি সাইলেন্সড বাই পলিটিক্যাল পার্টি যেটাকে আমরা কখনোই রাজনীতির চাপে আসলে হেয় করবো না বা পরিত্যাগ করবো না এবার কি বলছে যে মোরাল রেসপন্সিবিলিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল মানে আমাদের ইন্ডিভিজুয়ালের কি আছে একটা একটা নৈতিক দায়িত্ব আছে রেসপন্সিবিলিটি আছে যে থরো স্ট্রংলি বিলিভ দ্যাট ইন্ডিভিজুয়াল শুড নট রিমেইন পেসিভ হোয়েন দ্য গভর্নমেন্ট কমিটস ইনজাস্টিস যখন সরকার ইনজাস্টিস করবে আমরা যেন পেসিভ না থাকি হি ক্রিটিসাইজেস দোজ সিটিজেন্স হুড ওবি হিজ দ্য ল ব্লাইন্ডলি সে সেই সমস্ত ব্যক্তিদের সমালোচনা করছে যারা আইনকে আসলে মানে এরকমভাবে শুধুমাত্র অন্ধের মতো অনুসরণ করে সে কি বলছে they serve the state thus not as men mainly but as machines with their bodies যে he urges every person to act as man first and subject after all সেই সবাইকে বলছে আগে মানুষ হও এরপরে নাগরিক হও যে দিস মিনস মানে নাগরিক বলতে রাষ্ট্রের নাগরিক রাষ্ট্রের জন্য কাজ করার পরে আগে না মানুষ হও so this means that one's humanity and moral duty must come before loyalty to the government মানে সরকারের আগে মানুষ যে Thoreau himself practiced what he preached. He refused to pay poll tax as the protest against slavery and মানে সেগুলোর জন্য সে poll tax হচ্ছে দেয় নাই for which he was imprisoned যার থেকে আটক করা হয়েছিল this personal act of disobedience became a moral example of resistance to unjust authority এটাই হচ্ছে কি is as a civil disobedience এটার একটা উৎকৃষ্ট উদাহরণ কিসের against আনজাস্ট অথরিটির against এ বলছে থরস আইডিয়াল গভর্নমেন্ট তখন আমরা এতক্ষণ থেকে দেখলাম যে সরকার কেমন হবে এবং আমরা ইন্ডিভিজুয়াল যে ব্যক্তিবর্গ আমাদের চিন্তা চেতনা কেমন হবে তারপর বলছে সত্যিকারের সরকারের কেমন হওয়া উচিত যে থরো ডাজ নট ড্রিম অফ অ্যানার্কি বাট অফ এ মোরালি গাইডেড স্টেট মানে সে কিন্তু অ্যানার্কি বা নৈরাজ্যের কথা বলে বরঞ্চ কি একটা ভালো রাষ্ট্রের কথা বলছে আদর্শ রাষ্ট্রের ইন সিভিল ডিসোবিডিয়েন্স ইমাজিনস এ গভর্নমেন্ট দ্যাট রেসপেক্টস দ্য ইন্ডিভিজুয়াল কনসিয়াস সে এখানে এমন একটা সরকার কথা বলছে যারা কিনা মানে পরিচালিত হবে এরকম যে মানুষের বিবেক দ্বারা আর কি যে আই আস্ক ফর নট অ্যাট ওয়ান্স নো গভর্নমেন্ট বাট অ্যাট ওয়ান্স এ বেটার গভর্নমেন্ট হি হোপস ফর পলিটিক্যাল সিস্টেম হোয়ার কনসায়েন্স নট মেজরিটি অপিনিয়ন ডিটারমাইন্স অর ইজ রাইট যে সেমন একটা রাজনৈতিক ব্যবস্থার সে তৈরি করতে চাইছে যারা মানে সেখানে সংখ্যাগরিষ্ঠকে গুরুত্ব দেওয়া হবে না বরঞ্চ সত্যিটাকে গুরুত্ব দেওয়া হবে সংখ্যালঘু হইলেও ফর থরো ট্রু ডেমোক্রেসি ইজ পসিবল অনলি হোয়েন দ্য ইন্ডিভিজুয়াল ইজ ফ্রি টু ফলো হিজ ইনার মোরাল কারণ সত্যিকার স্বাধীনতা বা গণতন্ত্র তখনই প্রতিষ্ঠিত হবে যখন মানুষ মোরাল ল ফলো করবে আর কি এরপর বলছে ইনফ্লুয়েন্স অ্যান্ড মডার্ন রিলেভেন্স যে থরোস আইডিয়াস অ্যাবাউট দ্য ইন্ডিভিজুয়াল ডিউটি টুয়ার্ড গভর্নমেন্ট হ্যাভ ইন্সপায়ার্ড মেনি গ্রেট লিডার্স মানে হচ্ছে তার ধ্যান ধারণা দ্বারা অনেক বিখ্যাত ব্যক্তিবর্গের ইনফ্লুয়েন্স হয়েছে যেমন মহাত্মা গান্ধী মার্টিন লুথার কিং জুনিয়র ইত্যাদি ইত্যাদি যে বোথ ইউজড নন ভায়োলেন্ট রেসিস্টেন্স টু অপোজ আনজাস্ট সিস্টেম যেটা কি অহিংস আন্দোলন করছে সহিংস না কিন্তু যে প্রুভিং থরোস বিলিভ দ্যাট মোরাল কারেজ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড যে তারা এটাই শেখাতে চাইছে যে নীতি নৈতিকতা দ্বারা বিশ্বকে বদলে দেওয়া যায় হিস মেসেজ রিমেন্স পাওয়ারফুল ইভেন টুডে রিমাইন্ডিং আস দ্যাট এ নেশনস স্ট্রেংথ ডিপেন্ডস নট অন ওবিডিয়েন্স বাট অন মোরাল ইন্টিগ্রিটি যে আসলে মানে সবকিছু ডিপেন্ড করে আসলে নৈতিক যে পরিশুদ্ধতা ইন্টিগ্রিটি সেইটার উপর ওকে ইন কনক্লুশন থরো সিভিল ডিসোবিডিয়েন্স অফার্স এ প্রোফাউন্ড ভিজন অফ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড তাহলে এখানে এই সেটার মধ্যে শিখি সরকার এবং মানুষের মধ্যে কেমন সম্পর্ক হবে সেই সমস্ত কথাবার্তা উল্লেখ করছে আর কি এরপর বলছি হি টিচেস
দ্যাট হোয়েন লস বিকাম আনজাস্ট, সে কি বলছে, যখন আইন কানুন আনজাস্ট হয়ে যায়, সিটিজেন্স মাস্ট ফলো দেয়ার কনসায়েন্স রেদার দ্যান দ্য কমান্ডস অফ অথরিটি, তখন আমরা কি করব, অথরিটিকে ফলো করার চাইতে বরং আমাদের বিবেককে ফলো করব। থরস কল ফর পিসফুল রেজিস্ট্যান্স ইজ এ টাইমলেস মেসেজ অফ মোরাল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড সিভিক রেসপন্সিবিলিটি। সুতরাং সে আসলে এখানে কিসের কথা উল্লেখ করছে, মানে নাগরিকের অধিকারের সচেতনতার কথা উল্লেখ করছে। অ্যাজ ই ওয়াইজলি সে, যেমন সে কি বলছে, ইট ইজ নট ডিজায়ারেবল টু কাল্টিভেট রেসপেক্ট ফর দ্য ল so much as for right, thus Thoros places the moral individual above the imperfect, তার মানে সে কি বলছে, আসলে যে কোনো ইমপারফেক্ট রাষ্ট্রের চাইতে বরঞ্চ মানুষের নীতি নৈতিকতাটাকে সে বেশি উপরে রাখছে আর কি, যে গিভিং আস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লেসনস ইন হিউম্যান ফ্রিডম অ্যান্ড জাস্টিস, যে সে আমাদের এত বড় একটা শিক্ষা দিয়ে গেছে কি সম্পর্কে, স্বাধীনতা বা জাস্টিস বা ন্যায় বিচার সম্পর্কে আর কি, যে মানুষের ইন্ডিভিজুয়ালিটি বা কনসায়েন্স তো সবার উপরে, এরপরে গভর্নমেন্ট, এই হচ্ছে মানুষের মানে ইন্ডিভিজুয়ালিটি এবং সরকারের মধ্যে যে সম্পর্কটা আর কি, যেটা থর উল্লেখ করছে। তো এই হচ্ছে আমাদের সিভিল ডিসঅবিডিয়েন্স যে তিনটা পার্টসি। এরপর আছে কিন্তু শেক্সপিয়ার সিস্টার্স, আমরা সামারিটা সংক্ষেপে আমি বলি কারণ এটা সহজ আছে একেবারে, আপনারা বাংলাটা পড়লে তাইলে বুঝতে পারবেন। আচ্ছা, শেক্সপিয়ার সিস্টার এটা একটা ইসের মতো, কি বলে যে একটা উপন্যাসের মতো আর কি। তো এখানে মেইনলি এটা লিখছে হচ্ছে ভার্জিনিয়া উলফ, ওনার একটা টেক্সট আপনার ফোর্থ ইয়ারে পড়ছেন, টু দ্য লাইট হাউস। তো ওনার এ রুম অফ ওয়ান্স ওন সম্ভবত, অথবা এ রুম অফ, হ্যাঁ এ রুম অফ ওয়ান্স ওন, ওই এসের একটা অংশ, মানে ওই যে এসেটা আছে ওই এসেটার একটা অংশ হচ্ছে এইটা। তো এইখানে সে উল্লেখ করছে সেই 16 সেঞ্চুরিতে, 1564, হ্যাঁ 16 সেঞ্চুরিতে সে বলছে যে শেক্সপিয়র যদি তার একটা বোন থাকতো তাহলে আসলে মানে কি হইতো, সেও কি একজন শেক্সপিয়রের মতো এরকম বিখ্যাত নাট্যকার হইতো? কিন্তু সে বলছে না, সেটা সম্ভব হইতো না। কারণ কি, সেই সমাজের নারীরা সেই অধিকার পায়নি বা সেই অধিকার দেয়া হয়নি। এজন্য সে একটা কাল্পনিক শেক্সপিয়রের বোন তৈরি করছে, যার নাম দিয়েছে সে জুডিথ। তবে এমনিতে সত্যিকার অর্থে শেক্সপিয়রের মেয়ের নাম ছিল জুডিথ আর কি, ওকে। বাট এখানে হচ্ছে শেক্সপিয়রের বোনের নাম জুডিথ, লেখিকার কল্পনা অনুযায়ী। তো সে বলছে যদিও জুডিথ, সেও এরকম মানে শেক্সপিয়রদের ঘরে জন্মগ্রহণ করতো এবং অনেক সুযোগ, মানে কি হচ্ছে সে বড় লেখিকা বা যাই হোক কিছু হইতে চাইতো, বাট তাকে সেই সুযোগ দেয়া হইতো না। মানে এক কথায় শেক্সপিয়র যেমন বড় লেখক হইতে পারছে, বাট শেক্সপিয়রের ঘরে একটা বোন থাকলে সে এরকম বড় লেখিকা হইতে পারতো না। কারণ সেই সমাজে অনেক প্রতিবন্ধকতা ছিল, নারীদেরকে অধিকার দেওয়া হয়তো না, সুযোগ দেওয়া হয়তো না। যদি সে কোনো কিছু করতে চাইতো, যেমন এখানে বলা আছে যে যদি শেক্সপিয়রের যে বোন জুডিথ, সে যদি মানে কোনো লেখা টাকা, মানে এক কথায় ভালো কিছু করতে চাইতো, তাহলে তার ফ্যামিলি তাকে মারধর করতো। ইভেন খুব অল্প বয়সে তাকে কোনো একজন ব্যবসায়ী ছেলের সাথে বিয়া দিয়ে দিত। এরপরে তার কাজই হয়তো বাচ্চা কাচ্চা লালন পালন করা, তাদের জুতা মোজা সেলাই করা, হ্যান ত্যান ইত্যাদি। বাই চান্স যদি সে মানে বড় কিছু করতে চাইতো এবং সে শহরে যাইতো, শহরে যাওয়ার পরে সাপোজ সে থিয়েটারে নাটক করবে, মানে এগুলো কিন্তু সব ওখানে উল্লেখিত আছে, সে থিয়েটারে নাটক করবে। তো এই জন্য সে থিয়েটারের মালিকের কাছে গিয়ে যোগাযোগ করতো। তো মালিক এগুলো শোনার পরে ফার্স্টে হাসতো যে তুমি একটা মেয়ে, তুমি কেন এখানে আসছো। এরপরে কি করতো, সে তাকে দিয়ে খারাপ কাজ করাইতো, বা মানে হচ্ছে বলতো তুমি মানে যে আসো আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। এরপরে সে তাকে সুযোগ বুঝে বিয়ে করতো বা নিজের মিস্ট্রেস হিসেবে রেখে দিত। এবং সবশেষ ওই মেয়েটার কপালে কি জুটতো, সে হয়তো আত্মহত্যা করতো বা তার ডেড বডিটা রাস্তার একপাশে পড়ে থাকতো। এই হচ্ছে শেক্সপিয়র সিস্টারের মানে মেইন কথাটা আর কি। লেখক সরি লেখিকা বোঝাতে চাইছে যে যদি শেক্সপিয়র একটা বোন ওই সময় জন্মগ্রহণ করতো তাহলে সে কি শেক্সপিয়র হইতো না, কারণ তাকে শেক্সপিয়র মতো সুযোগ সুবিধা দেওয়া হইতো না। কারণ ওইটা পুরো সমাজটা ছিল পুরুষতান্ত্রিক বা পেট্রিয়ার্সাল সোসাইটি, মানে মহিলাদের জন্য তেমন কোনো সুযোগ সুবিধা ছিল না। সুতরাং যদিও জন্মগ্রহণ করতো, বাট তার পক্ষে বড় বা সাকসেসফুল হওয়া কোনোদিন সম্ভবপর হইতো না। হচ্ছে শেক্সপিয়র সিস্টার যে সামারিটা আর কি, ওকে। নেক্সট ক্লাসে আমরা এটা পার্ট বি দিয়ে শুরু করবো আগামী ক্লাসে, ওকে।